সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আদর্শ গ্যাস এর একটা টপিকস। দশম অধ্যায় ফিজিক্স ফার্স্ট পেপারের দশম অধ্যায়ের অধ্যায়ের নাম হচ্ছে আদর্শ গ্যাস। আজকে আমরা আদর্শ গ্যাসের এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা তোমরা এইচএসসি পরীক্ষায় 4 নম্বরের জন্য আসবে ইনশাল্লাহ। তাহলে সেই টপিকসটি তোমাদের পড়াতে যাচ্ছি। তো এই টপিকসটা অনেকেরই প্রবলেম হয়, আজকে আমরা চেষ্টা করব তোমাদের এই প্রবলেমকে সলভ করে দেওয়ার জন্য। তাহলে আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবা এবং আমাদের ক্লাসটা দেখার জন্য এবং আমাদের সাথে থেকে ক্লাসটা উপভোগ করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাহলে আজকে আমরা চলো যে টপিকসটা পড়বো সেই টপিকসটা আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে একটা কোশ্চেন আমরা লিখে রাখছি যে এখানে দুটো স্থান দেওয়া আছে, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে রাজশাহী। আর এখানে শুষ্ক বাল্ব অর্থাৎ বায়ুর তাপমাত্রায় থার্মোমিটারের পার্ট দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে 28.6 ডিগ্রি আর একটা হচ্ছে 32.5 ডিগ্রি। আচ্ছা, আরেকটা হচ্ছে আর্দ্র বাল্ব বা শিশিরাঙ্ক, এর একটা পার্ট দেওয়া আছে 14.29 সেলসিয়াস আর একটা দিয়ে আছে 15.44 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটা হলো শিশিরাঙ্কের, অর্থাৎ আর্দ্র বাল্বকে বোঝায় শিশিরাঙ্ক, শুষ্ক বাল্ব বোঝায় বায়ুর তাপমাত্রা। আচ্ছা, এই জিনিস দুটা কি, যে বায়ুর তাপমাত্রা বা শিশিরাঙ্ক, এই দুইটা জিনিস আমাদের আগে বুঝতে হবে। আমরা এই দুইটা জিনিস তোমাদের বোঝাবো। আগে এই টপিকসটা আমরা পড়ি, এই কোশ্চেনটা পড়ি। এখানে দেখো 14 ডিগ্রি, 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 32 ডিগ্রি, 34 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে। এখন সম্পৃক্ত জলীয় বাষ্প বলতে কি বোঝায়, এই জিনিসটা তোমার বুঝতে হবে। তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে দেওয়া আছে 11.99, 13.63, 28.35, এগুলা চাপ দেওয়া আছে। এগুলা কি দেওয়া আছে বলো, জলীয় বাষ্পের যে চাপ, এই চাপ দেওয়া আছে কত বলো, জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তাহলে চাপ যথাক্রমে এত দেওয়া আছে। তাহলে দেখো এই যে এইটার জলীয় বাষ্পের চাপ কত দেওয়া আছে বলো, যে 14 ডিগ্রির জন্য জলীয় বাষ্পের চাপ কত 11.99, 16 ডিগ্রির জন্য 13.63, 30 ডিগ্রির জন্য 28.35, এভাবে প্রত্যেকটা তাপমাত্রার জন্য প্রত্যেকটা কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে একটা ব্যক্তি যদি, কোশ্চেনটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই দুইটা স্থানে ভ্রমণ করে সে কোন জায়গায় স্বস্তি বোধ করবে, অর্থাৎ কোন জায়গায় সে স্বস্তি বোধ করবে। তাহলে টপিকসটা হচ্ছে কি বলতো, স্বস্তি বোধ করবে। তাহলে দেখো কোশ্চেনটা কি, কোনো ব্যক্তি যদি উক্ত দুইটা স্থান ঢাকা এবং রাজশাহীতে ভ্রমণ করে সে কোন জায়গায় স্বস্তি বোধ করবে, এটা তোমার বের করতে বলছে। তাহলে কোশ্চেনটা কি বলতো, যে কোনো ব্যক্তি যদি ঢাকা এবং রাজশাহীতে ভ্রমণ করে তাহলে সে কোন জায়গায় বেশি স্বস্তি বোধ করবে, এই টপিকসটা দেওয়া আছে। এখন এই যে স্বস্তি বোধ যে কথাটা দেওয়া আছে, এটার জন্য আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। এখন প্রশ্ন হলো কি বের করতে হবে, আপেক্ষিক আর্দ্রতা। তাহলে দেখো যদি আপেক্ষিক আর্দ্রতা এর মান কম হয়, তাহলে কি স্বস্তি বোধ, আপেক্ষিক আর্দ্রতার মান কম হয় তাহলে সে এখানে কি করবে বলতো, বেশি স্বস্তি বোধ করবে। ওকে, স্বস্তি বোধ করবে, ক্লিয়ার ইট। তাহলে আর্দ্রতার মান যদি কম হয় রাজশাহীতে অধিকতর, হ্যাঁ, স্বস্তি বোধটা বানানটা দেখে নিলাম, এখানে একটা দন্ত সহিত আছে। ওকে, স্বস্তি বোধ করবে কোন জায়গায়, যদি দেখো যদি তোমাদের দেওয়া থাকে যে আমরা যে আপেক্ষিক আর্দ্রতা বের করব, যদি তার মান কম হয় তাহলে বেশি স্বস্তি বোধ করবে, আর আপেক্ষিক আর্দ্রতার মান যদি বেশি হয় তাহলে কি স্বস্তি বোধ করবে না, অর্থাৎ তার কাছে গরম অনুভূত হবে। এটাই তোমাকে বোঝাচ্ছে, অর্থাৎ স্বস্তি কম অনুভব করবে। বুঝতে পারছো কিনা? তাহলে দেখো এই যে স্বস্তি বোধ যে কথাটা বলছে, এটা দ্বারা তোমাকে কি বোঝাচ্ছে, যে আপেক্ষিক আর্দ্রতা, স্বস্তি বোধ মানে হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতার মান যদি কম হয় তাহলে উক্ত ব্যক্তিটি কি করবে, স্বস্তি বোধ করবে, আর আপেক্ষিক আর্দ্রতার মান যদি বেশি হয় তাহলেও স্বস্তি বোধ করবে না।
ওকে, তাহলে দেখো এই দুইটা টপিকস আমরা দেখব যে আপেক্ষিক আর্দ্রতা কোন জায়গায় বেশি এবং কম। ঢাকাতে আপেক্ষিক আর্দ্রতা বেশি না ঢাকাতে কম, না রাজশাহীতে বেশি না রাজশাহীতে কম। তাহলে আমরা এই দুইটা ঢাকা এবং রাজশাহী যদি আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারি, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো যে উক্ত ব্যক্তিটা যে কোনো একটা জায়গায় কি করবে, স্বস্তিবোধ অনুভূত করবে। ক্লিয়ার? এখন দেখো আমাদের বুঝতে হবে যে আপেক্ষিক আর্দ্রতা কি জিনিস, আবার এখানে আছে সম্পৃক্ত জলীয় বাষ্প কি জিনিস, এখানে আছে শিশিরাঙ্ক কি জিনিস, এখানে আছে বায়ুর তাপমাত্রা কি জিনিস। এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে। আমি আগে তোমাদের শুরু করব আপেক্ষিক আর্দ্রতা দিয়ে, যেহেতু আমাদের টপিকটা আজকে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে বেশি স্বস্তিবোধ করবে যদি আপেক্ষিক আর্দ্রতার মান কম হয়, আর আপেক্ষিক আর্দ্রতার মান যদি বেশি হয় তাহলে স্বস্তিবোধ কম করবে। এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা? এখন আমরা এই স্বস্তিবোধ করবে কিনা তাহলে আপেক্ষিক আর্দ্রতার মান বের করব। তাহলে আপেক্ষিক আর্দ্রতা বের করার একটা সূত্র আছে, তাহলে দেখো ওই সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা জানি আপেক্ষিক আর্দ্রতার একটা সূত্র হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা একে প্রকাশ করা হয় আর দ্বারা, আর ইকুয়াল টু এফ বাই এফ গুণন 100। এখন এটা হলো সূত্র। এখন এফ কি? এফ হচ্ছে তাহলে আর ইকুয়াল টু এফ হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। ওকে, ক্লিয়ার? আবার ভাগ, যেহেতু এফ আছে বড় এফ দিয়ে বোঝায় কি বলতো, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বুঝতে পারছো? তাহলে আমরা কয়টা জিনিস বললাম বলতো? এফ দ্বারা কি বোঝাচ্ছি আমরা? শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ওকে, এই এফ দ্বারা। আবার বড় এফ দ্বারা কি বোঝাচ্ছি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন বুঝতে হবে যে শিশিরাঙ্ক কি জিনিস। ওকে, দেখো যে তাপমাত্রায় শিশির, আমরা শিশির চিনি, যেটা ওই কুয়াশা আমরা বলতে পারি শিশির, যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে বা অদৃশ্য হতে শুরু করে তাকে বলা হয় শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক কি জিনিস এটা আমরা বেসিক্যালি বুঝতে পারছি যে এক হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বরফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন কোশ্চেন হচ্ছে শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় শিশির জমতে বা অদৃশ্য হতে শুরু করে, সেটা হচ্ছে কি বলতো? শিশিরাঙ্ক। ক্লিয়ার? তাহলে শিশিরাঙ্ক আমরা বুঝলাম যে তাপমাত্রায় শিশির জমতে বা অদৃশ্য হতে শুরু করে সেটা হচ্ছে শিশিরাঙ্ক। এখন সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত হচ্ছে ধরো একটা, তাহলে শিশিরাঙ্ক বুঝতে পারছি, আমি মুছে দিচ্ছি। তাহলে সম্পৃক্ত হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট একটা বদ্ধ জায়গায়, ধরো কি বললাম, নির্দিষ্ট একটা তাপমাত্রায় নির্দিষ্ট একটা আবদ্ধ জায়গায় যদি থাকে, এই যে যদি এটা বাষ্প হয়, এই বাষ্পটা যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে কি বলতো? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে কি বললাম আমরা? একটা সম্পৃক্তের মধ্যে দুইটা জিনিস থাকবে, নির্দিষ্ট তাপমাত্রা এবং তাপমাত্রা থাকবে নির্দিষ্ট, আবার কি থাকবে বলতো? নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, আবার কি থাকবে? আবদ্ধ স্থানে। তাহলে আবদ্ধ স্থান, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আবদ্ধ স্থানে বাষ্প যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে কি? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আশা করি আমরা সম্পৃক্ত কথাটা বুঝতে পারছি। ক্লিয়ারলি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমরা বুঝাইতে পারছি। শিশিরাঙ্ক বুঝছি। দেখো শিশিরাঙ্কের মানে হচ্ছে আর্দ্র বাল্ব, থার্মোমিটারের যে পার্টটা নিব আমরা সেটা হচ্ছে আর্দ্র বাল্ব হচ্ছে শিশিরাঙ্ক, আর শুষ্ক বাল্ব হচ্ছে বায়ুর তাপমাত্রা। ওকে,
তাহলে শুষ্ক বাল্ব হচ্ছে বায়ুর তাপমাত্রা, আর্দ্র বাল্ব হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে দেখো আমরা যদি আপেক্ষিক আর্দ্রতার ডেফিনেশনটা পড়ি, মানে যদি সংজ্ঞাটা আমরা পড়তে চাই তাহলে কি পড়তে পারবো বলতো? যে আমরা বলতে পারবো শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতকে কি বলা হয়? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে বলো আপেক্ষিক আর্দ্রতা কি বললাম আমরা? তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের যে অনুপাতটা সেটা হচ্ছে কি? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে দেখো আমরা মোটামুটি আপেক্ষিক আর্দ্রতাও জেনে গেছি। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? যে একটা ব্যক্তি যদি ঢাকা এবং রাজশাহীতে ভ্রমণ করে তাহলে কোন জায়গায় সে স্বস্তিবোধ করবে, আর এই স্বস্তিবোধের মানটা আমরা কিভাবে বের করব? আপেক্ষিক আর্দ্রতা দিয়ে। তাহলে চলো এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব। তাহলে দেখো আমাদের দুইটা পার্ট করতে হবে, একটা হচ্ছে ঢাকার জন্য আপেক্ষিক আর্দ্রতা এবং রাজশাহীর জন্য কি আছে বলো? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমরা যদি দুইটা মান বের করতে পারি এই সূত্র দিয়ে, এবং তখন আমরা বলতে পারবো যে যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান কম সেখানে লোকটা বেশি স্বস্তি বোধ করবে, আর যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান বেশি সেখানে কি বলতো? সেখানে সে কম স্বস্তি অনুভব করবে। তাহলে চলো এখন আমরা ঢাকা আপেক্ষিক আর্দ্রতার মান বের করব এবং পরে রাজশাহী আমরা মান বের করব। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। এখন দেখো এখানে একটা প্রবলেম আছে। আমরা আমাদের উদ্দীপকে লক্ষ্য করো, শুষ্ক বাল্ব যেটা মানে কি বায়ুর তাপমাত্রা যেটা ছিল, বায়ুর তাপমাত্রায় যে থার্মোমিটার যে পার্টটা দিছে এখানে আছে 28 ডিগ্রি, কিন্তু এইখানে উদ্দীপকে খেয়াল করো এইখানে কিন্তু আমাদের 28 ডিগ্রির কোনো পার্ট নাই। দেখো তো এখানে আছে 14 ডিগ্রি, 16 ডিগ্রি, 30 ডিগ্রি, 32 ডিগ্রি, আর তারপর কত আছে 34 ডিগ্রি। তাহলে 28 ডিগ্রি আমাদের যে পার্টটা এখানে, সরি 28 ডিগ্রিটা এখানে হবে, একটু মিস্টেক হয়েছে, দাঁড়াও, এই 16 পরে হবে 28 ডিগ্রি, এই জন্যই তো বলতেছি যে এখানে একটা মিসিং মনে হচ্ছে। এখানে 28 ডিগ্রি সেলসিয়াস আছে, ওকে। তাহলে 14 ডিগ্রি, 16 ডিগ্রি, 28 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে আছে 32, 34 ডিগ্রি। তাপ কয়টা আছে? 2, 4, 4, 6, 2, 4, 6। হ্যাঁ, তাপ ঠিক আছে, আমাদের এই তাপমাত্রাটা লেখা ভুল হয়েছিল। তাহলে দেখো তো 28 ডিগ্রির জন্য তার বায়ুর চাপ কত দেওয়া আছে বলো তো? তাহলে 28 ডিগ্রির জন্য বায়ুর চাপ দেওয়া আছে 28 পয়েন্ট কত বলো? 28 ডিগ্রির জন্য কত দেওয়া আছে? এই যে শুষ্ক বাল্বের জন্য 28 ডিগ্রির জন্য দেওয়া আছে 28, চাপ দেওয়া আছে 28.35। তাহলে খেয়াল করো এইখানে ছিল 28.6, কিন্তু আমাদের দেওয়া আছে 28। তাহলে দেখো তো আরো 6.6 এর মান আমাদের বের করতে হবে, কারণ এখানে দেওয়া আছে খালি 28 ডিগ্রির চাপ হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, তাহলে চাপ হচ্ছে এইটা। তাহলে আমাদের এই যে আমাদের বের করতে হচ্ছে কত? এইটা মানে কি বলতো? বায়ুর তাপমাত্রা মানে বড় অ্যাপের মান, আর শুষ্ক শিশিরাঙ্কের মানে ছোট অ্যাপের মান। তাহলে আমরা যখন বড় অ্যাপের মানটা বের করব তখন তো আমাদের বের করতে হচ্ছে কত? একটা হচ্ছে 28.6, এখানে দেওয়া আছে 28। তাহলে দেখো কাছাকাছি দুইটা তাপমাত্রা 30 আর 28 যদি আমরা নেই, খেয়াল করো, তাহলে 0.6 বের করার জন্য আমাদের একটা টেকনিক খাটাতে হবে। এখানে 30 এবং 28 যদি আমরা নিই, দেখো তো কি হয়? 30 এবং 28 এর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত আছে? 2। আমরা দেখি বিয়োগ করি, 30 মাইনাস 28 ডিগ্রি, তাপমাত্রার পার্থক্য আছে 2 ডিগ্রি। তাহলে এইখানে কাছাকাছি তাপমাত্রা ধরে নিতে হবে। এখন প্রশ্ন করতে পারো যে আমরা 30 আর 32 কেন নিলাম না? 30 32 কেন? যেহেতু 28 দেওয়া আছে আর 28.6 দেওয়া আছে, আর 28 যেহেতু দেওয়া আছে তার কাছাকাছি তাপমাত্রা ধরে নিতে হবে। তাহলে আমরা কত তাপমাত্রা ধরে নিয়েছি? 28 এবং 30। তাহলে 30 থেকে 28 পার্থক্য কত? 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি বায়ুর তাপমাত্রার পার্থক্যের জন্য, বায়ুর তাপমাত্রা পার্থক্যের জন্য তাদের চাপের মানের পার্থক্য দেখো তো। এখানে 28 এর দেওয়া আছে এইটা, তাহলে 30 এর হবে এইটা। তাহলে 30 থেকে 31.83 থেকে 28 পয়েন্ট কত বাদ দিতে হবে? 35। দেখো তাহলে
এইটার মানটা কত বের হবে বলো তো তোমরা? তাহলে এটার মানটা বের হবে হচ্ছে, এটা যদি আমরা বিয়োগ করি বের হবে 3.48। তাহলে এটা হলো, তাহলে 2 ডিগ্রির জন্য চাপের পার্থক্য কত বলতো? মিলিমিটার পারদ। আবার এখানে একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা শুধু চাপের এককটা শেষেই দিছি, কারণ প্রত্যেকটার মধ্যে একক আছে, কিন্তু যদি আমরা দেই প্রত্যেকটার মধ্যে দিতে হবে, এইটা মানে বোঝাচ্ছে সবটার মধ্যে আছে। তাহলে দেখো তো 30 থেকে 28 মানে 2 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রার পার্থক্যের জন্য পার্থক্য কত হয়েছে? 3.48। তাহলে আমরা এই 28.6 বের করতেছি, এখানে 28 দেওয়া আছে, তাহলে 0.6 বের করলে 0.6 বের করে যদি আমরা 28 এর সাথে যোগ করি তাহলে তো আমরা 28.6 এর মানটা পাবো। তাহলে 0.6 এর জন্য আমরা বের করি, তাহলে সুতরাং 0.6 এর জন্য আমাদের মানটা যদি আমরা বের করি কত হবে বলতো? তাহলে 0.6 এর জন্য বায়ুর তাপমাত্রার পার্থক্য কত হবে বলতো? ওই যে ঐকিক নিয়মে আমরা করে ফেলি, 3.48 গুণন 0.6 তারপরে কত আছে 2, ওই যে ঐকিক নিয়মে। তাহলে ঐকিক নিয়মে করলে আমরা তার মানটা পাচ্ছি 1.04 মিলিমিটার পারদ। ওকে, তাহলে এটা হলো চাপের একক 1 পয়েন্ট। তাহলে দেখো তো 0.6 এর জন্য পার্থক্য কত আছে? চাপের পার্থক্য 1.044 মিলিমিটার পারদ। তাহলে এই 0.6 যদি আমরা এই 28 এর মানের সাথে যোগ করি তাহলে তো 28.6 এর মানটা পাবো। তাহলে সুতরাং 28.6 ডিগ্রির মান হবে কত বলো তো? 28 এর মান কত ছিল এখানে? 28.35 যোগ 6 এর জন্য কত বের করছি? 1.044। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের মান আসবে 29.9394 মিলিমিটার পারদ। দেখো তো এইটুকু বুঝছো কিনা? যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তুমি প্রত্যেকটাই পারবা, আর এই জিনিসটা যদি বোঝার তোমার ঘাটতি থাকে তাহলে তুমি বুঝতে পারবা না। এখন কেন এই কাজটা আমরা করলাম দেখো, আমাদের বড় অ্যাপ যে মানটা আমরা বসাবো সেটা কত বসাইতে বলছে? প্রথম যে তাপমাত্রা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 28.6 ডিগ্রি, কিন্তু আমরা দেখলাম উদ্দীপকে মান দেওয়া আছে শুধু 28 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু আমাদের 0.6 লাগবে। এই জন্য আমরা 30 থেকে তার কাছাকাছি তাপমাত্রা থেকে আমরা বিয়োগ করে দেখলাম যে 2 ডিগ্রির জন্য পার্থক্য আছে 3.48। তাহলে 0.6 এর জন্য কত বের করে ফেলছি। তাহলে 0.6 যখন বের করছি 28 এর সাথে 0.6টা যদি আমরা যোগ করে দেই, অর্থাৎ এটা এভাবে লিখতে পারি আমরা, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এই যে দেখো দেওয়া আছে 28 এর মান উদ্দীপকে 28 ডিগ্রি 0.06, তো এই তো সেলসিয়াসে দেখো এই সেলসিয়াস। তাহলে দেখো এই 28.06 এর জন্য আমার মান কত পেলাম? 29.394। এখন আমরা f এর মানটা বসাইতে পারবো, ঠিক কি না? কারণ আমরা 29.394 পেয়ে গেছি। ঠিক তদ্রূপ ভাবে আমাদের দেখো ঢাকার শিশিরাঙ্ক মানে ছোট অ্যাপের যে মানটা দেওয়া আছে এটা আছে কত? 14.29, আর এখানে মান দেওয়া আছে কত? 14 ডিগ্রি। তাহলে বলতো 29 এর মান আমরা যদি বের করতে পারি তাহলে 14 সাথে 29 যোগ করলে আমরা কত পাবো? 14.29। তাহলে দেখো তো আমরা যদি অ্যাপের মান পাই আবার ছোট অ্যাপের মান পাই তাহলে ঢাকার যে আপেক্ষিক আর্দ্রতা এটা বের করতে পারবো কিনা? তাহলে দেখো এটা আমরা কার মান নির্ণয় করছি? বড় এফ। তাহলে এফ এর মানটা কত পেলাম বলো তো? ঢাকাতে এফ এর মান পাইছি কত? আমরা ঢাকাতে এফ এর মান পাইছি 29.934 মিলিমিটার পার। এইটুকু বুঝতে পারছো কিনা? আসলে তোমরা বুঝতে পারছো। এখন একইভাবে আমরা যদি এগুলো ঠিক থাকুক তাহলে এটা মনে রাখো আমরা কত পাইছি? 29 পয়েন্ট, এগুলো আমরা মুছে দিলাম। এখন ঠিক তদ্রূপ ভাবে আমাদের মান দেওয়া আছে 14, বের করতে হবে কত? 14.29 এর জন্য। তাহলে কাছাকাছি একটা তাপমাত্রা ধরে নেই, এখানে ধরে নেই বলো 16 থেকে 14 বিয়োগ করো, 16 মাইনাস 14 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তার 2 ডিগ্রি জন্য এখানে আমি শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পার্থক্য কত বলতো?
শিশিরাঙ্কের চাপের পার্থক্য লিখলাম, বুঝতে পারবা। চাপের পার্থক্যের মান কত হবে বলো, মুছতেই হচ্ছে। এখানে 16 জন্য কত আছে 13.63 মাইনাস কত হবে বলো তো 11.99। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার মান বের হবে হচ্ছে কত বলো তো 1.64 মিলিমিটার পার। তাহলে দেখো 2 ডিগ্রির জন্য পার্থক্য হচ্ছে 1.46। এখানে ছিল 14, বের করতে হবে 29, তাহলে 0.29 এর জন্য বের করি। তাহলে 0.29 এর শিশিরাঙ্কের চাপের পার্থক্য হচ্ছে কত বলো তো, এটা যদি আমরা ক্যালকুলেট করি 1.64, তারপর কত হবে 0.29/2, তাহলে এটার মান হচ্ছে বেসিক্যালি কত বলো তো 0.2387 মিলিমিটার পার। এখন দেখো 0.29 এর জন্য বের করছি, তাহলে 14 এর সাথে যদি আমরা 0.2 যোগ করি তাহলে কত হবে, আমরা 14.29 এর মান পাবো। তাহলে এখন কত হবে 14 ডিগ্রি সাথে কত 0.29 সেলসিয়াস যদি আমরা যোগ করি তাপমাত্রা, তাহলে কত পাবো বলো, 14 এর জন্য দেওয়া আছে 11.99, এর সাথে যদি আমরা 0.2378 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত বলতো 12.228 মিলিমিটার পার। দেখো এটা বুঝতে পারছো কিনা, একই কথা। তো এই যে দেখো এখানে আমাদের মান দেওয়া ছিল 14.29, বের করতে হবে অ্যাপের সুডো অ্যাপের মানটা বের করতে হবে কত দিয়ে 14.29 দিয়ে, কিন্তু আমাদের উদ্দীপকে আমরা দেখলাম দেওয়া আছে 14 ডিগ্রি সেলসিয়াসের মান, তাহলে 2.09 এর মান লাগবে। তাহলে এই মানটা বের করার জন্য আমরা 16 থেকে 14 বিয়োগ করলাম, তাপমাত্রা 2 ডিগ্রির জন্য পার্থক্য দেখলাম আমরা, চাপের পার্থক্য হচ্ছে কত 1.64, তাহলে 0.29 এর জন্য পার্থক্য হচ্ছে এটা। তাহলে দেখো 0.29 এর যে পার্থক্যটা সেটা যদি আমরা 14 ডিগ্রির সাথে যোগ করে দেই তাহলে আমরা কত পাবো বলো তো 14.29 এর পার্থক্য। ওকে, ক্লিয়ার ইট। তাহলে দেখো আমরা এফ এর মান, এটা হচ্ছে সুডো এফ এর মান, আমরা বলছি যে শিশিরাঙ্কের যে পার্থক্যটা সেটা হচ্ছে কি বলতো সুডো এফ এর মান। তাহলে দেখো আমরা দুইটা এফ পেয়ে গেছি ঢাকার জন্য। তাহলে দেখো তো এখন আমরা বলতে পারি যে ঢাকার আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে। তাহলে ধরো তো ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে, আপেক্ষিক আর্দ্রতা হবে এফ গুণন 100%। তাহলে এফ এর মান আমরা পাইছি কত বলতো 12.228 একক লিখলাম না। তারপরে বড় এফ এর মান যে আমরা আগে বের করছিলাম কত বেশি বলতো 29 কত বেশি বলো 9394 গুণন 100। তাহলে আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা পেয়ে যাব কত বলতো 41.6%। তাহলে ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে কত 41.6%। ঠিক তদ্রূপভাবে এখন রাজশাহীর ক্ষেত্রে বের করতে হবে। তাহলে দেখো একই কাজ, আমি আর বারবার করব না। রাজশাহীর ক্ষেত্রে দেওয়া আছে 32.5 ডিগ্রি, এইখানে মান দেওয়া আছে কত 32, তাহলে 34 থেকে 32 বিয়োগ করে 0.5 এর জন্য বের করে 32 এর সাথে যোগ করবা, তাহলে যোগ করে ঠিক তদ্রূপভাবে বের করবা। তাহলে আমি এখন লিখে দিচ্ছি, তাহলে ঢাকার ক্ষেত্রে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মান এটা। ঠিক রাজশাহীর ক্ষেত্রে যে মানটা সেটা হচ্ছে রাজশাহীর ক্ষেত্রে হবে, এখানে মান বের করতে হবে রাজশাহীটা, একইভাবে একই প্রসেস তোমরা বের করবা। তাহলে আমি আগেই বের করে নিয়েছি, ধরলাম এটা এফ প্রাইম এফ, যেহেতু আপেক্ষিক আর্দ্রতা একটা বের করছি, দ্বিতীয় নাম্বারটা বের করছি রাজশাহীর ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এফ ড্যাশের মান আমরা বের করছি একইভাবে কত বের করছি বলতো 13.169। তারপরে এফ এর মান এফ প্রাইমের মান বের করছি আমরা 36.72। তাহলে এই দুটা মান আমরা যদি এখানে বসাই দেই, এখন তোমরা হয়তোবা যারা আমার প্রথম থেকে ক্লাস খেয়াল করবে না তারা এইটা বুঝতে পারবে না। ওই যে দেখো একইভাবে বের করতে হবে, এখানে আছে 32.5 15.44, তাহলে এই যে এখান থেকে এটা বের করবা, এইখান থেকে এটা বের করবা, বের করলে এফ এর মান পাবা এটা আর এফ প্রাইমের মান পাবে এটা। তাহলে যদি আমরা মান বসাই দেই
তাহলে কত হবে বলো তো 693.672 গুণন 100। তাহলে তাদের মানটা আমরা পাচ্ছি কত 35.86%। তাহলে ঢাকার ক্ষেত্রে ছিল কত বলো তো, এটা হচ্ছে রাজশাহীর ক্ষেত্রে, তাহলে আবার ঢাকার ক্ষেত্রে কত ছিল 41.6। তাহলে দেখো তো যে আমাদের কোশ্চেনটা খেয়াল করো, তাহলে একটার আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে কত বলো 41.6%, আরেকটা আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে 35.86%। এখন তুমি বলো যদি একজন ব্যক্তি ঢাকা এবং রাজশাহীতে দুই জায়গাতেই ভ্রমণ করে, তাহলে কোন জায়গায় সে স্বস্তি বোধ করবে যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান, তাহলে ঢাকার মান হচ্ছে 41.6 আর রাজশাহীর মান হচ্ছে 35.86, তাহলে সেই ব্যক্তিটা কোন জায়গায় স্বস্তি বোধ করবে? অবশ্যই রাজশাহীতে, কারণ আমরা প্রথমেই বলছি যে যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান সেইখানে লোকটা স্বস্তি বোধ বেশি করবে, আর যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান বেশি সেইখানে লোকটা স্বস্তি বোধ কম করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই তোমরা বলতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে থেকে ক্লাসটা উপভোগ করার জন্য এবং তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের সময়টাকে দামি করার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।